আজ শোনাব এক মহান প্রতিভাধর চিকিৎসকের মর্মান্তিক পরিণতির কথা। আজ যারা এনআরএসের তরুণী চিকিৎসক অভয়া খুনের ঘটনার বিচারের দাবিতে সোচ্চার, সেরকম একদল মানুষই ভারতের বা এশিয়াতে প্রথম টেস্ট টিউব বেবির জনক সুভাষ মুখোপাধ্যায়কে পরিকল্পিতভাবে মেরে ফেলার চক্রান্ত করেছিলেন। সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেছিলেন ঠিকই, কিন্তু সেই পরিণতি তৈরি করেছিল একদল হীনমন্য কাঁকড়া। নিজেদের দম্ভ মধ্যমেধাকে গোপন রাখতে শেষ পর্যন্ত প্রাণ দিতে হয়েছিল সুভাষ মুখোপাধ্যায়কে। তার ছাত্রের মুখেই শুনুন সেই কাহিনী। 1967 সালে উনি এখানে এনআরএস মেডিকেল কলেজে আসেন, বিলেত থেকে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি নেওয়ার পরে। এখানে তো উনি ব্রাইট স্কলার, প্রেসিডেন্সি কলেজে ফিজিক্সের অনার্স, ফিজিওলজিতে প্রেসিডেন্সি কলেজ থেকে, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ও গাইনিতে ফার্স্ট এবং হেমাঙ্গিনী অ্যাওয়ার্ড পাওয়া, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা পিএইচডি, তারপর বিলেত যান, বিলেত থেকে দ্বিতীয় পিএইচডি নিয়ে এনআরএস মেডিকেল কলেজে আসেন। 10 বছর ছিলেন। ওই 10 বছর ব্যাপক রিসার্চ ওয়ার্ক। ওর এন্ডোক্রিন সম্বন্ধে, এই রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিন ওর মতো সমসাময়িক কেউ ছিল না। তো ওনার 3 অক্টোবর 1978 সালে টেস্ট টিউব বেবি অফ ইন্ডিয়া, যে ফার্স্ট দুর্গাপূজার সময় হয়েছিল বলে অক্টোবর মাসে দুর্গা তার নাম দেওয়া হয়েছে এবং এবং তারপরেই ডাক্তার সমাজ, আমাদের যে বিওজিএসের পূর্বসূরি যারা ছিলেন লিডারশিপ এবং আইএমের যারা তখনকার লিডারশিপ, তারা তাকে ডাকে 15 দিন পরেই। চিত্তরঞ্জন ক্যান্সার হল প্যাকড আর কি, ডাক্তার, হাউস সার্জেন, নার্স, রিপোর্টার, ফটোগ্রাফার সবে ভর্তি। সেখানে ওনাকে ভীষণভাবে হিউমিলিয়েট করা হয় এবং 6 সদস্যের কমিটি বলে ওগুলো মিথ্যা কথা, অ্যাবসার্ড। গভর্নমেন্ট তখন ওকে পানিশমেন্ট হিসাবে বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠায়। তার কিছুদিন পরে ওর হার্ট অ্যাটাক হয়। কলকাতায় আরজি করে নিয়ে আসে, দোতলায় লিফটহীন ঘরের দোতলায় ওকে উঠতে হয়, তাতেও কষ্ট ছিল। তারপর মেডিকেল কলেজে ট্রান্সফার করে, সেটাও 4 তলা লিফটহীন ঘর। এইভাবে করে তারপর ওই দুঃখ কষ্ট, বাইরে যে পেপার প্রেজেন্ট করতে যাবে তার অনুমতি ছিল না তার। তো এই দুঃখ কষ্ট নিয়ে ও ধূর্তর এইসব ভেবেই আর কি নিজে আত্মহত্যা করেন। সুভাষ মুখোপাধ্যায় চিকিৎসা বিজ্ঞানের শিক্ষক হিসেবেও ছিলেন এক ব্যতিক্রমী শিক্ষক, জানাচ্ছেন তার ছাত্ররা, যার জীবন ছিল অনাড়ম্বর, ছাত্রদরদী। তৎকালীন যারা বিওজিসের কর্ণধার ছিলেন বা সোকল স্টলওয়ার্ড চিকিৎসক, যাদের এই সম্বন্ধে কোনো ধারণাই বা বৈজ্ঞানিক চিন্তাভাবনাই ছিল না, তারা একটা পদক্ষেপ নিয়েছিলেন যেটা ওনার মতো একজন পণ্ডিত লোক, ভেরি সেন্টিমেন্টাল ভিউয়ার্স, উনি ওটাকে বরদাস্ত করতে পারেন। সো উই ডিসাইডেড টু এন্ড হিজ লাইফ। এখন তার প্রাককালে কী হয়েছিল বা পরকালে কী হয়েছিল সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, বাট ইট ডেফিনেটলি আমাদের জীবনে একটা দুর্ঘটনা বা একটা কী বলবো, একটা সরফুল ডে হিসেবে মার্ক করে। ডক্টর সুভাষ মুখার্জির ক্ষেত্রে পলিটিক্স কতটা ইনভলভমেন্ট ছিল জানি না, কিন্তু ওনার যে কনসেপ্টটা উনি দিয়েছিলেন বা যে কাজটা করেছিলেন, যেটা স্বীকৃতি পাওয়ার জন্য উনি এই প্রেজেন্টেশনটা করেছিলেন, সেইটা অনেকের কাছে ঠিক অ্যাকসেপ্টেবল হয়নি, যে কারণে এই বাজে ঘটনাটা ঘটে যায়। সুভাষ মুখার্জির ক্ষেত্রে যে প্রায়শ্চিত্ত অলরেডি বহু বছর ধরেই হয়েছে এবং তার নামে বিভিন্ন রকম লেকচার্স, বিভিন্ন সেন্টার এস্টাবলিশড হয়েছে এবং বিওজিএসও ঠিক একই কাজই করলেন। এবং আমার মনে হয় যে তাকে মরণোত্তর যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া যেত তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হতো, কিন্তু যেহেতু কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, কেউ মারা যাবার 1 বছরের মধ্যে এই স্টেপসটা নেওয়া যায়, তারপরে
এটা আর নেওয়া যায় না। তো আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে হয়তো এ বিষয়ে ইনিশিয়েটিভ নিলে কিছু হতে পারে। ওনার এমন প্রতিভা ছিল যে সেই সময় তাকে কেউ বুঝতে পারেনি, তার বিজ্ঞানের সহমত, তার বিজ্ঞানের কদর করতে পারেনি তারা। তো সেই রকম একটা জমানা যেখানে টেস্ট টিউব বেবি সম্বন্ধে কেউ কিছু জানেই না, সেরকম সময় একটা টেস্ট টিউব বেবি তৈরি করা, কেউ তাকে বিশ্বাসই করেনি, কেউ তার ব্যাপারটা বোঝেনি, এবং সেই রকমভাবেই মানে উনি নোবেল নিশ্চয়ই পেতে পারতেন যদি তার পার্শ্ববর্তী লোকেরা আরও বেশি সহমত হতো তার সঙ্গে, আরও বেশি তার সঙ্গে তার কথা বুঝতে পারতেন, তার কথা শুনতে পারতেন। কিন্তু ওনাকে এমনভাবে চেপে দেওয়া হয়েছিল, এমনভাবে ওনাকে হ্যারাস করা হয়েছিল যে উনি সত্যিই ওনার প্রতিভার যে উত্তর সেই সময় পাননি ওনার জীবনকালে। পরে যখন আমরা দেখলাম তখন অনেক দেরি হয়ে গেছে। প্রফেসর বি.এন. চক্রবর্তীর কাছে শুনেছি যে তার শিক্ষাগুরু ছিলেন এন্ডোক্রাইনোলজি বা হরমোনাল কন্ট্রোল অফ ওভিউলেশন, ওজেনেসিস, স্পার্মাটোজেনেসিস শিখেছিলেন এই শ্রদ্ধেয় পথপ্রদর্শক ডক্টর সুভাষ মুখার্জির কাছ থেকে। সেই অর্থে তিনি আমাদের সবার গুরুদেব এবং পথপ্রদর্শক। আমি বেশি কিছু বলতে চাই না, শ্রদ্ধেয় গীতাদি অবিনাশদা অনেক কিছু বলেছেন। শুধু এইটুকুই বলতে চাই যে এমন একটা সময় উনি ক্রিয়েট করেছিলেন সেকেন্ড টেস্ট টিউব বেবি, যে সময় ইনকিউবেটর, CO2 ইনকিউবেটর সম্পর্কে কোনো কনসেপশন ছিল না, যে সময় ছিল না কোনো কালচার মিডিয়া ফর কালচার ইন দ্য ওসাইট অ্যান্ড এমব্রিও। সেই অবস্থায় কি সাংঘাতিক পরিশ্রম এবং রিসার্চ করে তিনি এটাকে সফল করেছিলেন। শুধু ওয়ার্ল্ডের সেকেন্ড টেস্ট টিউব বেবির ক্রিয়েটার নন, তিনি কিন্তু ফার্স্ট ক্রিয়েটার অফ টেস্ট টিউব বেবি ফলোইং ট্রান্সফার অফ ক্রায়োপ্রিজার্ভড এমব্রিও। তাই আজকে আমি শ্রদ্ধা জানাই আমাদের সমস্ত এমব্রিওলজিস্টদের তরফ থেকে এই মানুষটিকে, বিরল মানুষটিকে, সেই সঙ্গে ক্রিয়েটার অফ থার্ড টেস্ট টিউব বেবি অফ আওয়ার কান্ট্রি আমাদের স্যার ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তীকে, যিনি বিওজিএসের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত ছিলেন, এবং সেই সম্পর্কে আমরাও বিওজিএসের সঙ্গে আমরাও খুব বিশেষভাবে আমরাও যুক্ত, এবং আমরা তাদের প্রত্যেকটা ডাকে মোটামুটি সাড়া দিই। সুভাষ মুখোপাধ্যায়ের মতন মানুষকে বোঝার ক্ষমতা তৎকালীন সময়ে বাংলা চিকিৎসা জগতে কারোরই ছিল না, আর তারও পরিণতি হয়েছিল মহান গ্রিক দার্শনিক সক্রেটিসের মতোই। এবং আমাদের উনি ক্লাস দিতেন, পড়াতেন। একটা কথা এন্ডোক্রিনোলজি পড়াতে সে প্রথম দিন বললেন, সমস্ত হিন্দু দেবদেবীর বাহন আছে, এটা জানো তো? আমরা বললাম হ্যাঁ। সমস্ত হরমোনেরও বাহন আছে, তারা সব ক্যারিয়ার প্রোটিন, তাদের হাত থেকে ছাড়া পেলে হরমোন কাজ করে, নাহলে করতে পারে না। এই কনসেপ্টগুলো যে ড্রাইভ করে একেবারে ঢোকানো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আর একদিন এসে বললেন, আমি তো এন্ডোক্রিনোলজিস্ট, আমি কার্ডিওলজিস্ট নই, কিন্তু আমাকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিওলজি পড়াতে দেওয়া হয়েছে। যে ক্লাসগুলো হলো কার্ডিয়াক সার্জারি অনবদ্য, মানে জ্ঞানী লোকের লেকচার যে একজনকে উদ্বুদ্ধ করতে পারে, আমরা যারা ব্যাকবেঞ্চার তাদেরও যে ঠেলে নিয়ে যেতে পারে, সেটা খুব ইন্টারেস্টিং। আরেকটা খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে, ওনার ঘরে প্রচুর ছাত্র আড্ডা মারতে যেত। চায়ের চেয়ে সুভাষ মুখার্জি কিন্তু বড়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। চায়ের থেকে চাটাকে একটু আটকে রেখে সবাই ওনার ঘরে খুব আড্ডা মারতে যেত। উনি খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি ছিলেন, এবং তার কারণটা ছিল উনি সবার থেকে আইডিয়া নিতেন। তা আমাকে দেখলেই বলতেন, তুমি আসো না কেন? তা আমরা তখন তো ঘুরে বেড়াচ্ছি, আমরা নিজেরা কি হবো নিজেরাই জানি না। ওনার একটা ভেড়া ছিল আমাদের এনআরএসে রাখা, যেটা আর কি ওনার সঙ্গে অ্যান্টিবডি তৈরি হতো আর কি। তো সেই ভেড়াটাকে দেখলেই আমরা তাড়া করতাম, আমরা জানতাম না অ্যাকচুয়ালি হোয়াট ইজ বিহাইন্ড। আর আমাকে রিসেন্টলি এই যেটা ইস্ট ইন্ডিয়া কনক্লেভ হলো আমাদের বেঙ্গলি স্যারের, তাতে সুভাষ মুখার্জি মেমোরিয়াল লেকচার দেওয়ার জন্য আমাকে একটা খুব সুযোগ দেওয়া হয়েছিল। আমি খুব কৃতজ্ঞ তাদের কাছে। তাতে আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করেছিলাম। সুভাষ মুখার্জি জুতোটার সোলটার সামনের সঙ্গে খোলা থাকতো, ডান পায়েরটা উনি ঘষে ঘষে চলতেন। ওটাই ওনার একটা অদ্ভুত রকমের ব্যাপার ছিল। শার্ট থাকতো ছেঁড়া, মাথার চুল সব উস্কো খুস্কো। এই সুভাষ মুখার্জি
কাছে আমি যখন পরীক্ষা দিয়ে ফার্স্ট এমবিবিএস তখন উনি আমাদের কলেজ থেকে চলে গেছেন। The questions are fantastic, মানে প্রত্যেক ইনোভেটিভ কোয়েশ্চেন। আমার গুড লাক, আমি সেবার ওনার হাত থেকে গোল্ড মেডেল পাই ফিজিওলজিতে, তারপরে তো সব এগিয়ে যায়। এই যে সুভাষ মুখার্জির যে কাজকর্ম, তাতে আমি পরবর্তীকালে আসবো বদ্রীনাথ চক্রবর্তীর হাত ধরে আমি নিজেও ভাবিনি। আমরা তো পালিয়ে বেড়াতাম। টেস্ট টু বেবির বাইরে কিন্তু সুভাষ মুখার্জির অনেকগুলো কন্ট্রিবিউশন আছে, এটা ভাবতে হবে। ওনার কতগুলো কথা এখন মনে ভাসে, এখন আমরা কোরিলেট করার চেষ্টা করি। উনি বলতেন আগেকার দিনে মেয়েদের প্রেগনেন্সি ল্যাকটেশন চলতেই থাকতো, অভুলেশন প্রায় হতোই না। এন্ড দ্যাট ওয়াজ দ্য বেস অফ ফার্টিলিটি প্রিজার্ভেশন, যেটা আজকে আসছে। ওভারকে কুইশন করে দাও, সাইডে ফেলে দাও, উই আর ইউজিং ড্রাগস, বাট তখন ইট ওয়াজ এ ন্যাচারাল প্রসিডিওর। চিন্তাগুলো কোথায় যাচ্ছে? দ্বিতীয় কথা উনি বলতেন, ফার্স্ট প্রেগনেন্সি অলওয়েজ মিসক্যারেজ। তোমরা দেখবে নোইংলি আর আননোইংলি, হয় দেখবে বিয়ের পর পিরিয়ড পিছিয়ে গেছে, পিরিয়ড সে ভাবলো আমার স্ট্রেসে পিছিয়েছে, বাট মোস্ট অফ দ্য মাইক্রো মিসক্যারেজেস। এবং ফার্স্ট প্রেগনেন্সি মিসক্যারেজের জন্য দেখো আজকাল আমরা একটা মিসক্যারেজে কোনো ইনভেস্টিগেশন করি না, কিন্তু রেকমেন্ডেশনই নেই, সেকেন্ড আর থার্ডের পর আমরা করছি। এই কনসেপ্টগুলো তখন থেকে আসছে। সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে বিচার বিভাগীয় তদন্তের দাবি উঠেছে, হয়নি কিছুই। কিন্তু তার হাতে জন্ম নেওয়া দেশের প্রথম টেস্ট টিউব বেবি কানুপ্রিয়া ও তার বাবা মা আজও স্মরণ করেন এই মহান চিকিৎসককে। কানুপ্রিয়া আগরওয়াল ডান্ডনিয়া তারপরে হয়েছে, তো ওনাকে যখন একবারে মিডিয়ার সামনে এসে বলা হয়েছিল, তো মিডিয়ার সামনে উনি ফার্স্ট ওনার ক্রিয়েটারের সমস্ত গল্প করছেন, তখন উনি বলতেন যে আমার পেরেন্টের কথা। পেরেন্টরা যদি তখন একটু বলতো মিডিয়ার কাছে, তাহলে হয়তো আমার ক্রিয়েটার আজকে পৃথিবীটাই চেঞ্জ হয়েছে, অন্যরকম কথা। সব ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট, ইন্ডিয়া ইজ দ্য মানে ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারেন। ফার্স্ট টেস্ট টিউব বেবি যে কিভাবে তার এক্সপিরিয়েন্সটা, জাস্ট আমি একটা বাইতে দ্যাট ওয়াজ পাবলিশড ইন দ্য যোগী, কিন্তু সেটার এখনো কোনো স্বীকৃতি হয়নি। আমার ভাস্করকে পাঠানোর উদ্দেশ্য যে কলকাতা ইজ দ্য ফার্স্ট, নট অনলি ইন দ্য ইন্ডিয়া বাট অলসো ইন দ্য এশিয়া, যে ফার্স্ট টেস্ট টিউব বেবি রিপোর্ট করেছে আজকে বোম্বে করে। কিন্তু এই এতদিন ধরে কত ভুল হলো, 1970 হয়ে 8 হয়েছে, 97 আনন্দ কুমার এটাকে ইয়ে করলো, 2003-তে আইসিএমআরে বেরোলো। কিন্তু হিস্ট্রিটা সবার জানা। এবার আমি ভাস্করকেও বলবো যে আমাদের এই জিনিসটাকে পুরোপুরি আরো বড় করে, বম্বে বা অন্যান্য স্টেট নয়, বেঙ্গলকে আরো তোলা, কলকাতাকে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।